নেটওয়ার্কটা আসলে জি স্যার, অনেক। হ্যালো হ্যালো করতে করতে দিন শেষ। স্যার ম্যাক্সিমাম স্যার ইয়া শুনতে পাচ্ছে না। স্যার কথা আসছে স্যার। আবার বলো। কে বলছো? আরেকবার বলো। ওকে, আই হোপ যে তোমরা শুনতে পাচ্ছ। আমরা ক্লাস শুরু করতে অনেক দেরি করেছি, অলরেডি 36 মিনিট পাস। ক্লাসটা স্যার রেকর্ড করে রাখলে স্যার হয়তো বেটার হবে। এটা অবশ্য ভালো বলেছো। আশা দেখা যাচ্ছে না, কথা বেজে আসছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে তো। আর যারা চুয়েটের আইডি ছাড়া অন্য আইডি দিয়ে ট্রাই করবা, তারা ওয়েটিং রুমে চলে যাবা, তাদেরকে আমি ওয়েটিং রুম থেকে নিয়ে আসবো না। এটা চুয়েটের আইডি দিয়ে লগ ইন করতে হবে এবং এখানে ঢুকতে হবে, অটোমেটিক ইন করতে পারবে তাহলে। ওকে ফাইন, আমি এখন রেকর্ড দেখা যাচ্ছে স্যার। Recording in progress. তাহলে আমরা আগে কি পড়েছিলাম, তোমরা কি কিছু মনে করতে পারো? না স্যার। খুব একটা মানে মনে স্যার, থাকা একটা কথা বছর ছিল হয়ে গেছে। স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, Recording stopped. কথা বলো। তানভীর কথা বল। কথা ছিল বলে আর গেলে তো হবে না। আচ্ছা, আর কারো কোনো কথা আছে কিনা সেটা আগে শুনে নি, বলো দেখি কার কি কথা আছে। স্যার আমাদের যদি একটু ফার্স্ট থেকে আবার শুরু করতেন তাহলে খুব ভালো হতো। স্যার আমাদের এক্সপেরিমেন্ট 3 থেকে শুরু করলে, স্যার এক্সপেরিমেন্ট 10 থেকে শুরু করলে ভালো হয়। 10? আমি তো এখন 7 দেখাচ্ছি। তোমরা আগে কি কি করছো সেটা বলো আমাকে। তোমার খুশি মনে করতে পারো না? এক্সপেরিমেন্ট করছো যে সেটা ক্লাস লেকচার এগুলো নাই? স্যার সব তো ক্যাম্পাসে স্যার, বাসায় স্যার কিছু হয়নি। স্যার আপনার কথা আটকে আটকে আসতেছে স্যার, ভালো করে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি এখান থেকে 7-এ
আজকে ব্রিক পড়বো, এটা ঠিক করছি। ব্রিকটা পড়ানোর উদ্দেশ্য হলো স্যার এটা স্যার আপনার হ্যাঁ, কথা স্যার, আমাদের- বোঝা যাচ্ছে না স্যার, আটকে আটকে আসতেছে। স্যার আমাদের স্যার B2 তে স্যার 10C নাম্বার এক্সপেরিমেন্ট স্যার করা হয় নাই। 10C নাম্বার এক্সপেরিমেন্ট কোনটা? গ্রেগের ক্রাশিং ভ্যালু। এগ্রিগেট ক্রাশিং করবো। আমি এগ্রিগেটে যাচ্ছি না, আমি এটা এখন তোমাদের যেগুলা করানো হয় নাই সেরকম কিছু বা যেটা বাকি থাকবে সেটা আমরা পরে দেখবো। এখন যেটা কমনলি করা হয় নাই সেই ধরনের জিনিসগুলো আমরা আগে একটু ডিল করি, তোমরা একটু সিস্টেমের ভিতরে আসো, তারপরে আমরা আস্তে আস্তে বাকি যেগুলো হয় নাই ওগুলা করবো, ঠিক আছে? এখন আজকে যেটা আমি করতে চাচ্ছি সেটা হলো ব্রিকের এক্সপেরিমেন্ট। এই ব্রিকের এক্সপেরিমেন্টটা ইন্ডিভিজুয়াল, অন্যগুলার সাথে এর তেমন কোনো সম্পর্ক নাই। সুতরাং আগের গুলা মনে থাকলেও কি না থাকলেও কি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। বোঝাইতে পারছে কিনা আমি? জি স্যার। এখন ব্রিকেটটা তো তোমরা করো নাই, এটা তো কনফার্ম, তাই না? জি স্যার। স্যার ব্রিকের এক্সপেরিমেন্ট তোমরা করো নাই, তাহলে আজকে আমরা ব্রিকের এই লেকচারটা আমি দিব, তারপর স্যাররা তোমাদেরকে, স্যার এবং ম্যাডাম তোমাদেরকে তার টাইম অনুযায়ী আরেকবার বসবে এবং এক্সপেরিমেন্টটা সম্পর্কে ভিডিও ডেমনস্ট্রেশন দেখাবে এবং ডাটা দিয়ে দিবে। সেই ডাটা দিয়ে তোমরা রিপোর্ট তৈরি করবে এবং সাবমিট করবে। কাজটা কিভাবে করতে হয় মূলত এবং এই কাজের সিগনিফিকেন্স কি, এই সবগুলো সম্পর্কেই আমি এখানে আলোচনা করবো। কাজের সম্পর্কে ডিটেলস দেখাবে। যদিও এটা আসলে খুব সহজ ব্যাপার না সেশনাল করানো, এটা আমি পার্সোনাল কোনো সময় আমি এটা করতে চাই না, কিছু করার নাই। এখন যেভাবে ইনস্ট্রাকশন ইউনিভার্সিটি আছে সেভাবেই আমরা চেষ্টা করছি যতটুকু টাইম দেওয়া হয়েছে। Recording in progress. আমাদের এক্সপেরিমেন্টে এটা 7 নাম্বার এক্সপেরিমেন্ট, আমি রেকর্ডিং দিয়েছি। ডিটারমিনেশন অফ বিভিন্ন আমাদের যে ট্রেডিশনাল ব্রিক তৈরি হয় মাটিতে পড়া যে ব্রিক, সেই ব্রিকের কাজে ব্যবহার করার আগে তার প্রপার্টি গুলো টেস্ট করতে হবে। সেই টেস্টিং এর জন্য বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড সেটা আমরা বলছি যে BGS 208, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার। এটা 2009 এর লাস্ট থার্ড রিভিশন হয়ে এটা 2009 সালে পাবলিশ হয়েছে। তারপরে এটার আর কোনো আপডেট আসে নাই। সেখানে 4টা এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্ট গুলো আমরা এখন ডিটেল জানবো। ব্রিকের ডিটারমিনেশন অফ ডাইমেনশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ক্লে ব্রিক, যে মাটি দিয়ে যে তৈরি ব্রিক যেটা আগুনে পোড়ানো হয়, আমরা ট্রেডিশনাল বিল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করি, সেটার ডাইমেনশনের টেস্ট করা এবং অ্যাপিয়ারেন্স টেস্ট করা, এটা 1 নাম্বার। তারপর আছে ফিল্ড টেস্ট অফ ক্লে ব্রিক। এটা তোমরা অলরেডি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর থিওরি পড়ে ফেলেছো, সেখানে তোমরা 3টা ফিল্ড টেস্ট সম্পর্কে জেনেছো। সেই ফিল্ড টেস্ট এখানে আমরা যদি প্র্যাকটিক্যালি করাতে পারতাম তাহলে তোমাদেরকে ফিল্ড টেস্ট গুলো করিয়ে দেখাতাম। ডিটারমিনেশন অফ ক্র্যাশিং স্ট্রেংথ অফ ক্লে ব্রিক, একটা ব্রিকের শক্তিমাত্রা কেমন, তাকে বিল্ডিং এ ব্যবহার করার জন্য মিনিমাম একটা শক্তিমাত্রা প্রয়োজন। সেই শক্তিমাত্রাটা আমরা কিভাবে টেস্ট করব? ব্রিকটাকে আমরা মেশিনের মাধ্যমে টেস্ট করব যে সে কি পরিমাণ লোড নিতে পারবে। হ্যাঁ, সেটার জন্য ক্র্যাশিং স্ট্রেংথ বের করতে হবে। এবং ডিটারমিনেশন অফ ওয়াটার অ্যাবজর্পশন অ্যান্ড ডেনসিটি অফ ক্লে ব্রিক, আমাদের যে ব্রিকটা আমরা ব্যবহার করব সেটা ওয়াটার অ্যাবজর্পশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ব্রিকের জন্য। যদি আমরা আউটার ফেসে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে বিল্ডিং এর আউটার ফেসে ওয়াটার অ্যাবজর্পশন যদি টু মাচ হয় একটা ব্রিকের, দেখা যায় যে পানিগুলো সে শোষণ করে এবং দেয়ালটা ড্যাম্প হয়ে যায়। তো যে কারণে আমরা ওয়াটার অ্যাবজর্পশনটা সবসময় কম চাই। হাউএভার ক্লে ব্রিকের ক্ষেত্রে এটা একটা খুব সমস্যা, যে যদি তার বানানোটা কম্প্যাকশনটা যদি ডেন্স না হয় তাহলে সেক্ষেত্রে যখন এটাকে পোড়ানো হয়, মাটিতে আগুনে পোড়ানো হয়, তখন এর ভিতর থেকে ওয়াটার এভাপোরেশন হয়ে যাওয়ার ফলে ভিতরে প্রচুর পরিমাণে মাইক্রো ফাঁক প্রকোপ তৈরি হয়। এই ফাঁক প্রকোপ তৈরি হওয়ার কারণে তার ওয়াটার অ্যাবজর্পশনটা অনেক সময় টু মাচ, বেশ অনেক প্রায় 20% পর্যন্ত অনেক সময় ওয়াটার অ্যাবজর্পশন হয়ে যায় ক্লে ব্রিকে। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা ব্যবহার করার আগে
সেই জন্য এটার ওয়াটার অ্যাবজর্পশনটা টেস্ট করে দেখতে চাই যে সেটা স্ট্যান্ডার্ডের মধ্যে আছে কিনা। এবং ডেনসিটি, আমরা যখন বিল্ডিং এর ডিজাইন করব তখন ডেনসিটি জানা থাকলে আমরা জানতে পারবো যে ওই ব্রিকের জন্য লোড কতটুকু আসবে এই বিল্ডিং এর উপরে। ওকে, বা ডেনসিটি অনেক সময় বেশি থাকলে সেটার ভিতরে ভয়েড কম থাকে, এটা আমরা ধরে নিতে পারি। এই বিভিন্ন কারণে আমাদের এই এক্সপেরিমেন্ট গুলা করা দরকার। তাহলে 4টা এক্সপেরিমেন্ট ব্রিকের, একটা হচ্ছে ডাইমেনশন এবং অ্যাপিয়ারেন্স, ফিল্ড টেস্ট অফ ব্রিক, ডিটারমিনেশন অফ ক্রাশিং স্ট্রেন্থ, এটা মূলত খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এবং সবগুলাই ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যদি বলি তাহলে ক্রাশিং স্ট্রেন্থ, তারপর ওয়াটার অ্যাবজর্পশন। ওকে, তাহলে টেস্ট স্ট্যান্ডার্ড স্যার ক্রাশিং স্ট্রেন্থটা কি হচ্ছে? ক্রাশিং, আমি একটু সামনে যাই। ক্রাশিং স্ট্রেন্থটা হচ্ছে আমরা যদি আচ্ছা আমি সবগুলো ডিটেলস বলবো, বলার পরে যদি তোমাদের কোশ্চেন থাকে তখন আমরা ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, বিডিএস আমাদের টেস্ট স্ট্যান্ডার্ড, কোন স্ট্যান্ডার্ড ফলো করে আমরা এই টেস্ট গুলো করবো সেটা হচ্ছে বাংলা বিডিএস বলতে আমরা বুঝি বাংলাদেশ স্ট্যান্ডার্ড, এটা 208 নাম্বার, সেটা 2009 যেটা পাবলিশ হয়েছে, স্পেসিফিকেশন ফর কমন বিল্ডিং ক্লে ব্রিক্স, এটা 3rd রিভিশন হয়েছে। ওকে, আগে তার 1962 এবং 1980 এই 2 বছরে 2টা ভার্সন তার ছিল। প্রথম ভার্সনটা বিডিএস 208 এর 1962 আর সেকেন্ড ভার্সন 1980, তারপর 3rd রিভিশন দিয়ে এটা আসছে 2009 এ। এটা আমাদের দেশের জন্য স্ট্যান্ডার্ড বিডিএস। আর আমেরিকান স্ট্যান্ডার্ড আমাদের 2009 এর পরে আর আপডেট হই নাই, তাহলে অনেক সময় আমরা আমেরিকান স্ট্যান্ডার্ডে কি আছে, যেহেতু আমাদের দেশে আমেরিকানদেরকেই অনেক বেশি ফলো করা হয় অন্য স্ট্যান্ডার্ডের থেকে, সেই জন্য এখানে আমি আমেরিকানটাও দিয়েছি তোমাদেরকে। যদি তুমি প্রফেশনাল কাজ করতে চাও তখন ASTM C62, এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। এটা 17 সালে, পরের যে 2টা ডিজিট এটা দিয়ে আমরা বুঝি যে কোন সালে এটা লেটেস্ট আপডেট হয়েছে। তাহলে 2017 সালে আমেরিকান স্ট্যান্ডার্ড ASTM C62 এটা পাবলিশ হয়েছে, লেটেস্ট স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর বিল্ডিং ব্রিক সলিড মেশিনারি ইউনিট মেড ফ্রম ক্লে অর শেল, এটা হলো আমেরিকান স্ট্যান্ডার্ড। আর রিলেভেন্ট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে, সেটা IS দিয়ে বোঝায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1077 1970 এন্ড IS 5454 এটা 1969 এটা পাওয়া যায়। তাহলে এই হলো আমাদের স্ট্যান্ডার্ড। প্রথমটা যদি আমরা বলি এক্সপেরিমেন্ট 7A, ডিটারমিনেশন অফ ডাইমেনশন এন্ড অ্যাপিয়ারেন্স অফ ক্লে ব্রিক। ওকে, তাহলে এই এক্সপেরিমেন্টে আমরা কি করব, যে ব্রিকটা আমাদের দেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট PWD এর নীতিমালা অনুযায়ী একটা নির্দিষ্ট সাইজের ব্রিক হতে হবে, একটা এক এক রকম হলে হবে না এবং বাঁকা তাড়া হলেও হবে না। তাহলে সেগুলো যে নির্দিষ্ট সাইজ ডিক্লেয়ার করা থাকবে সেই সাইজের হতে হবে এবং সেটাকে আমাদের টেস্ট করে দেখতে হবে যে এই নির্দিষ্ট সাইজের মধ্যে আছে কিনা। তবে একটা দুইটা ব্রিক নির্দিষ্ট সাইজের না হলে কি আমরা বাদ দিয়ে দিব, সেগুলোই আমাদের জানার বিষয় এখানে। প্রথম কথা হলো যে আমরা যে সাইজ এবং অ্যাপিয়ারেন্স চেক করতে চাই তার জন্য স্যাম্পলিং, মানে ব্রিকটাকে আমরা কিভাবে চুজ করব, যে একটা কনস্ট্রাকশন সাইটে হাজার হাজার লক্ষ লক্ষ ব্রিক আসবে, তো সেখান থেকে আমরা কোন ব্রিকটা দিয়ে আমরা টেস্ট করবো বা কয়টা ব্রিক দিয়ে আমরা এটাকে টেস্টিং করব। সেক্ষেত্রে স্যাম্পলিং এর জন্য অনেকগুলো প্রসেস আছে, তুমি এগুলো একটা ফলো করতে পারো। র্যান্ডম স্যাম্পলিং, এখন তুমি সাইটে গেলে তোমার চোখের আন্দাজে এদিক ওদিক থেকে অনেকগুলা ব্রিক স্ট্যাক করা আছে, র্যান্ডমলি তুমি সিলেক্ট করবে, এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে কনভেনিয়েন্ট সেকশন, যেখান থেকে নেওয়াটা সোজা। আমি হয়তো অনেকগুলো স্ট্যাক দেখতেছি 5টা ব্রিকের গাদা, সেখান থেকে আমি একটা গাদা থেকে বললাম ওই যাও ওই গাদা থেকে 20টা ব্রিক তুলে নিয়ে আসো, এটা হলো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আর স্যাম্পল ইন মোশন, যখন ব্রিকটা আসছে এটা সাধারণত ট্র্যাকে করে আসে আমরা জানি, তাহলে ট্র্যাকে করে আসলে যখন লোডিং এবং আনলোডিং হবে, যেখান থেকে ব্রিক সাপ্লাই হবে আমি সেখানে চলে যেতে পারি। যাওয়ার পরে ওখানে যখন লোডিং হচ্ছে তখন আমি এই লোডিং করার সময় লেবাররা যে একজনের হাত থেকে আরেকজনের হাতে যায় ব্রিকটা, ওই সময় আমি র্যান্ডমলি চুজ করতে পারি লোডিং, এবং অথবা আমার সাইটে যখন এটা সাপ্লাই দিবে ব্রিকটা, তখন যখন আনলোডিং হচ্ছে তখন আমি সেখান থেকে বলতে পারি যে দাঁড়ায় থাকবো
হঠাৎ করে আমি চুজ করে ফেলবো যে ওই ব্রিকটা নাও, ওই ব্রিকটা নাও, এভাবে লোডিং আনলোডিং এর সময় একটা লরি থেকে 10টার বেশি স্যাম্পল নিতে হবে। এক্ষেত্রে স্যাম্পলিং ফ্রম এ স্ট্রাক, এখন নিয়ে চলে আসছে, সে ব্রিকটা ডেলিভারি দিয়ে ফেলছে, স্ট্রাক আছে, সেখান থেকে আমরা নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আপার লেয়ার শুড বি রিমুভ। একদম টপ লেয়ারে সাধারণত যে সাপ্লায়ার, সে দুষ্টু বুদ্ধি করে টপ লেয়ারে ভালো ব্রিক গুলো রাখতে পারে, যে ইন্সপেকশনের জন্য থার্ড যখন আসবে তখন টপ লেয়ার থেকে ব্রিক গুলো নিয়ে চলে যাবে, আমি বেঁচে যাব। তাহলে আমরা কি করব, প্রথম আপার লেয়ার শুড বি রিমুভ, তারপরে সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার থেকে আমরা ব্রিক গুলো স্যাম্পলিং করব randomly. The number of bricks to be selected from a lot shall depend upon the size of the lot as given in table 1. তাহলে কয়টা ব্রিক নিব আমরা সেটা হচ্ছে এই টেবিলে দেওয়া আছে। যদি আমি তো ব্রিক কেনার সময় জানবো যে আমি কতগুলো ব্রিকের অর্ডার দিয়েছি, তার উপর ভিত্তি করে আমাকে স্যাম্পলিং করতে হবে। তাই দেখো এই টেবিলে কি আছে, নাম্বার অফ ব্রিক্স ইন দা লট। 2000 থেকে যদি 10,000 পর্যন্ত ব্রিক হয় এক সাপ্লাই, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে 20টা স্যাম্পল নিতে হবে, এবং আমি ম্যাক্সিমাম 20-র মধ্যে একটা ডিফেক্টিভ স্যাম্পল অ্যালাউ করব। তাহলে আমি বলবো তুমি পাস। যদি একটার বেশি 2টা স্যাম্পল ডিফেক্টিভ হয়ে যায়, তাহলে এই লট ধরে ফেল, এই 2000 থেকে 10,000 যা ব্রিক সাপ্লাই দিতে সব ধরে নিয়ে চলে যাও। এটাই হলো আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী, যে 2000 থেকে 10,000 ব্রিক যদি একজন সাপ্লাই দেয়, তাহলে সেখান থেকে আমি 20টা ব্রিক স্যাম্পল টেস্ট করব। টেস্ট করার পরে সেটা যদি একটা ডিফেক্টিভ স্যাম্পল পাওয়া যায়, তাহলে আমি একসেপ্ট করব, এক বেশি হলে একসেপ্ট করব না, পুরো লট ধরে বাতিল। 10,000 থেকে যদি 35,000 হয়, তাহলে সেক্ষেত্রে 32টা স্যাম্পল নিতে হবে, এবং ম্যাক্সিমাম পারমিসিবল হচ্ছে আমার এখানে 2টার বেশি আমরা অ্যালাউ করবো না ডিফেক্ট। 35,000 থেকে 50,000 হলে 50টা স্যাম্পল নিতে হবে তখন, এবং 50টা স্যাম্পল নিয়ে টেস্ট করার পরে এটা কি পারমিসিবল ডিফেক্ট 3টা থাকতে পারবে, 50-এর ভিতরে 3। এর বেশি যদি ডিফেক্টিভ স্যাম্পল থাকে, 50-এর ভিতরে 3টার বেশি যদি ডিফেক্টিভ স্যাম্পল থাকে, তাহলে আমি এটাকে বলবো যে এই লট ধরে বাতিল। Okay, if the number of defective bricks in the sample is greater than the corresponding permissible number of defective, the lot shall be deemed as not having met the visual and dimensional requirements. Requirement fulfill করা নাই, নিয়ে বাড়ি চলে যাও। তাহলে ডাইমেনশনটা কি? যদিও তোমরা অলরেডি থিওরি ক্লাসে এগুলো পড়ে ফেলেছো, তারপরেও আমি একটু রিফ্রেশ করছি যে স্ট্যান্ডার্ড ডাইমেনশনস অফ কমন ক্লে বার্ন ব্রিক্স, বাংলাদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ডাইমেনশনটা কি, লেন্থ হতে হবে 24 সেন্টিমিটার, এই প্রথমটা হচ্ছে সেন্টিমিটারে আর পরেরটা হচ্ছে ইঞ্চিতে। লেন্থ 24 সেন্টিমিটার বা 9.5 ইঞ্চ, উইডথ হচ্ছে 11.5 সেন্টিমিটার 4.5 ইঞ্চি, এবং ডেপথ বা হাইট হচ্ছে 7 সেন্টিমিটার বা 3.5 ইঞ্চি 2.75। আমরা যেটা স্বাভাবিকভাবে বলি 9.5, 4.5, 3.5। এটা হচ্ছে আমাদের দেশের ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ। One bedding face of each brick shall have a recessed panels of or frog. The size of the frog of the standard brick shall not exceed 13 centimeter, 5 centimeter, 1 centimeter. কোনটাকে বলতেছি, এই যে ব্রিকের উপরে একটা ফ্রগ মার্ক থাকবে, কিছু অংশ ডাউন করা থাকবে মাঝখানে, যেখানে কোম্পানির নাম থাকবে ABM অথবা 3টা ওয়ার্ড দিয়ে সাধারণত থাকে কোম্পানির নামটা, তারা 3টা অ্যালফাবেট ইউজ করে এখানে তাদের ফ্রগ মার্ক দেওয়ার জন্য। তো ওই জায়গাটা আমরা একটু ডাউন করা, ফরম্যাটের মধ্যে একটু ডাউন করা থাকে, এবং ওখানে 3টা অ্যালফাবেট থাকে। কি জন্য? যাতে ব্রিকের বন্ডিংটা এই লেয়ারের সাথে পরের লেয়ারের বন্ডিং হয়, সেই জন্য এখানে মর্টার থাকবে, মর্টার দিয়ে বন্ডিংটা হবে দুই লেয়ারের মধ্যে, সেই জন্য একটা ফ্রগ মার্ক দেওয়া হয়, এবং কোম্পানির নামটাও এখানে ফুটে ওঠে। এই ফ্রগ মার্কটা আবার ইচ্ছা মতো দিলে হবে না, ফ্রগ মার্কের ডাইমেনশন শুড নট এক্সিড। একজন যদি ফ্রগ মার্কের ডাইমেনশনটা খুব বেশি বড় করে ফেলে, তার মানে সে আমাকে ম্যাটেরিয়াল কম দিচ্ছে, সে ফাঁকি দিচ্ছে। তাহলে এই ডাইমেনশনটা শুড নট এক্সিড 13 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার। মানে এই লেন্থের দিকে ফ্রগ মার্ক 13 সেন্টিমিটার, লেন্থের দিকে 5 সেন্টিমিটার এবং ডেপথের দিকে 1 সেন্টিমিটারের বেশি হতে পারবে না। ওকে, এটা আমরা চেক করে দেখবো, আমরা ফ্ল্যাগ টয়েস দিয়ে মাপ দিয়ে দেখবো।
এখন ভেরিয়েশন, আমরা যে বলছি যে ডাইমেনশনটা আমরা চেক করে অ্যাকুরেটলি পাবো না, কারণ এটা একটা ভাবে বানানো হয়েছে, তারপরে এটাকে আবার আগুনে পোড়ানো হয়েছে, এখানে বেশ কিছু ভেরিয়েবল ছিল। সেই ভেরিয়েবল অনুযায়ী আমরা জানি যে এক্স্যাক্টলি আমরা 9.5, 4.5, 15 যে সাইজটা চাচ্ছি সেটা নাও হতে পারে, সামান্য একটু কম বেশি হতে পারে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, কতটুকু পর্যন্ত আমি টলারেন্স রাখবো, আমি কতটুকু পর্যন্ত অ্যালাউ করব, সেটা আমাদের জানা দরকার। তাহলে স্পেসিফাইড ডাইমেনশন এটা বলছে যে কোনো ক্ষেত্রে লেন্থ, উইডথ, ব্রেডথ যেটাই হোক না কেন, ডাইমেনশনটা যদি 5 সেন্টিমিটার থেকে 7.5 সেন্টিমিটার হয়, 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি, যে কোনো ডাইমেনশনের ক্ষেত্রে আমি কতটুকু অ্যালাউ করবো, প্লাস মাইনাস 1.5 মিলিমিটার বা 1/16 ইঞ্চি ভেরিয়েশন, প্লাস মাইনাস। মানে 3 ইঞ্চি যদি আমি মাপ দেই ব্রিকের মধ্যে কোনো জায়গায়, তাহলে সেখানে 3 ইঞ্চির মধ্যে 1/16 ইঞ্চি কম বেশি হতে পারে, প্লাস অর মাইনাস। কম হলেও আমি অ্যালাউ করব, বেশি হলেও অ্যালাউ করব, কতটুকু, 1 ইঞ্চি 1/16 এইটুকু কম বেশি হলে আমি অ্যালাউ করব। আবার বলতে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হলে আমি কতটুকু, 1/8 ইঞ্চি আমি অ্যালাউ করব। 4 থেকে 6 ইঞ্চি হলে 3/16 ইঞ্চি, এবং যদি আপ টু 10 ইঞ্চি আমাদের যে 9.5, তাহলে যে সাইজ ওখানে আমি 1/4 ইঞ্চ পর্যন্ত আমি অ্যালাউ করব কম বেশি হলে। তার বেশি কম বেশি হলে সেটাকে আমরা আর অ্যালাউ করব না। 10 ইঞ্চি 9.5 জায়গায় যদি 10 ইঞ্চি হয়ে যায়, তাহলে কিন্তু আর অ্যালাউ করার কোনো সুযোগ নাই, কারণ 1/4 9.75 পর্যন্ত আমি অ্যালাউ করতে পারবো, তার বেশি লম্বা হয়ে গেলে এইটা আসলে সমস্যা ক্রিয়েট করবে আমাদের গাঁথনিতে। তাহলে স্পেসিমেন নাম্বার অ্যান্ড প্রিপারেশন, আমরা যে টেস্টটা করব, যে ডাইমেনশন এবং অ্যাপিয়ারেন্স টেস্ট করব, তাহলে সেক্ষেত্রে কতগুলো ব্রিক লাগবে এবং কিভাবে প্রিপেয়ার করব। আমাদের 24টা ব্রিক লাগবে ফর ক্যারিং আউট ডাইমেনশন এবং টেস্ট। যখন আমরা তার মাপ যখন চেক করব, তখন 24টা ব্রিক দিয়ে আমরা করব। এনি ব্লিস্টার অর আদার স্মল প্রজেক্ট together with any loose particle of clay which might have adhered to the face of the brick shall be removed. অনেক সময় দেখবে যেহেতু কাদামাটির ইট, এখানে দেখা যায় যে ইটের গায়ে ছোট ছোট এক্সটেন্ডেড পোর্শন থাকে, যেটাকে আমরা বলছি যে ব্লিস্টার অর আদার স্মল প্রজেক্ট, মানে ব্রিকের রেগুলার শেপের থেকে একটু বের হয়ে যাওয়া, সেগুলোকে রিমুভ করতে হবে, কারণ এটা রেগুলার কোনো পার্ট না ব্রিকের টেস্টের আগে, না হলে দেখা যাবে ডাইমেনশনটা কম বেশি হয়ে গেছে। shall be removed before the brick are assembled for measurement. তাহলে আমরা ব্রিকটা সাজানোর আগে এইগুলোকে রিমুভ করে ফেলতে হবে। কিভাবে সাজাবো, 24টা ব্রিক নিব, সেই 24টা ব্রিক এক লাইনে আমরা সাজাবো। এক লাইনে সাজানোর সময় 2 বারে, এখানে দেখো ছবিতে দেওয়া আছে এ এবং বি, 24টা ব্রিক এ তে দেওয়া আছে, আমরা যেটা বলছিলাম যে ফ্রগ মার্কটা উপরে থাকবে সবগুলা ব্রিকের ক্ষেত্রে। এরকম পর পর 24টা ব্রিক আমরা সাজাবো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তারপরে আমরা এটাকে একটা মাপ দিব, একটা মেজারিং টেপ দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাপ দিব, যে টোটাল লেন্থটা কতটুকু হলো। সেই টোটাল লেন্থটা শুড বি 568 সেন্টিমিটার থেকে 588 সেন্টিমিটার, এর ভিতরে থাকতে হবে। 24টা ব্রিক যদি আমি পরপর এই লং ডাইরেকশনে যদি সাজাই ফ্ল্যাট করে, এবং তারপরে ফ্রগ মার্কটা উপরের দিকে থাকবে সবগুলার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমি এই মাথা থেকে যদি এই মাথা পর্যন্ত মাপ দেই, তাহলে আমাদের সেই মাপটা থাকতে হবে 568 সেন্টিমিটার থেকে 588 সেন্টিমিটার। এর বাইরে যদি হয় তাহলে আমরা এটাকে অ্যালাউ করতে পারবো না। এটা হলো আমাদের লেন্থের ডাইমেনশন। একইভাবে একটা অল্টারনেট করে, প্রথম ব্রিকটার ফ্রগ মার্ক নিচের দিকে দেওয়া হয়েছে, পরের ব্রিকটার ফ্রগ মার্ক উপরের দিকে, তারপরটা আবার নিচে, তারপরটা উপরে। এইভাবে দেখো যে ফ্রগ মার্ক এটা উপরে, মাঝখানে আরেকটা ব্রিক, সেটা ফ্রগ মার্কটা নিচের দিকে থাকবে। এইভাবে করে আবার সেই 24টা ব্রিককে সাজাবো। সাজিয়ে আবার আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাপ দিব, মাপ দিয়ে দেখবো যে টোটাল লেন্থটা কতটুকু পাওয়া যায়। এবারও একই 568 সেন্টিমিটার থেকে 588 সেন্টিমিটার পর্যন্ত হতে পারবে। এই রেঞ্জের ভিতরে যদি 24টা ব্রিকের ডাইমেনশন থাকে,
তাহলে আমরা এটাকে বলবো অ্যাকসেপ্টেবল। আর যদি এই রেঞ্জের থেকে কম হয় বা বেশি হয় তখন আমরা বলবো এই ব্রিকের লটটা ঠিক নাই, এটাকে রিজেক্ট ঘোষণা করা হলো। এরপর আমাকে লেন্থ চেক করার পরে আমরা এখন যাব তার উইডথ চেক করার জন্য। উইডথটা হওয়ার কথা 4.5 ইঞ্চি এক একটা ব্রিকের। একইভাবে আমরা 24টা ব্রিক প্রথমে ফ্রগ মার্ক উপরে দিয়ে এরকম পরপর সাজিয়ে ফেলবো উইডথের ডাইরেকশনে। সাজিয়ে ফেলে একই কথা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি ডাইমেনশনটা চেক করব, সেটা হবে 281 সেন্টিমিটার থেকে 291 সেন্টিমিটার 24টা ব্রিকের জন্য। এর বাইরে, এই রেঞ্জের বাইরে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল না। আবার কি করব, আগের বার যেরকম করেছিলাম যে ফ্রগ মার্ক একবার নিচের দিকে একবার উপরের দিকে আবার নিচের দিকে আবার উপরের দিকে এভাবে অল্টারনেট করে সাজাবো উইডথের ডাইরেকশনে। সাজানোর পরে তখন আবার মাপ দিব, দেখবো যে 281 সেন্টিমিটার থেকে 291 একই ডাইমেনশন এর এই রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাকসেপ্টেবল, না থাকলে এটাকে আমরা আর অ্যাকসেপ্ট করতে পারছি না। ওকে, একইভাবে আমরা কি করব যে তার যখন থিকনেস স্যার আপনার মাইক মিউট হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে না? জি স্যার, এখন তো শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একইভাবে যখন থিকনেসের দিকে আমরা চেক করব তখন এই থিকনেসের দিকে আমরা সাজাবো ইটটাকে, তোমরা সহজেই বুঝতে পারছো। সাজিয়ে তারপরে টোটালটা আবার 24টা ব্রিকের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাপ দিব, মাপ দিয়ে দেখবো এটা 165 সেন্টিমিটার থেকে 171 সেন্টিমিটার এই রেঞ্জের মধ্যে থাকতে হবে টোটাল লেন্থটা। এখানে ছোট ছোট স্কেল দিয়ে মাপ দেওয়ার কোনো সুযোগ নাই, একবারে মাপ দিতে হবে। এটা বলে দেওয়া হয়েছে। প্রিকুয়েশন হচ্ছে তুমি এখান থেকে এতটুকু একবার মাপবা, তারপরে আবার এতটুকু মাপবা, এরকম না। একটা বড় টেপ নিয়ে সেই টেপ দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, প্রিফারেবল স্টিল টেপ, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একবারে মাপ দিতে হবে। তাহলে কাজটা খুবই সোজা, যে আমরা প্রথমে কি করলাম, যে লেন্থের দিকে ইটগুলোকে সাজালাম একবার, সবগুলো ফ্রগ মার্ক উপরের দিকে দিয়ে, আবার তারপরে অল্টারনেটিভ ফ্রগ মার্ক, একটা ফ্রগ মার্ক উপরে একটা ফ্রগ মার্ক নিচে, এভাবে দিয়ে আমরা সাজিয়ে লেন্থটা আমরা চেক করলাম। তারপরে উইডথের দিকে আবার একবার সাজালাম, লেন্থের পরে উইডথের দিকে আমরা একবার সাজালাম, একবার উপরে ফ্রগ মার্ক সবগুলো, আবার অল্টারনেটিভ ফ্রগ মার্ক দিয়ে সেটা রেঞ্জটা চেক করলাম। তারপরে এইটা একবারই থিকনেসের দিকে আবার 24টা ইটকে আমরা এরকম পরপর সাজাবো, তারপরে এই মাথা থেকে এই মাথাকে চেক দিব, মাপ দিয়ে দেখবো যে এই রেঞ্জের মধ্যে আছে কিনা। থাকলে এটা অ্যাকসেপ্টেবল, না থাকলে রিজেক্ট দিস লট। এটা হচ্ছে আমাদের ডাইমেনশন। এখানে কোনো কোশ্চেন আছে কিনা ডাইমেনশন চেক করার ক্ষেত্রে, বলো? তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের কোনো কোশ্চেন নাই, কাজটা খুবই সোজা। এইটাই বলা হয়েছে যে একটা স্টিল টেপ দিয়ে আমরা মেজারমেন্টটা নিব। এটা কোনো ছোটখাটো স্কেল দিয়ে আমরা করব না। শর্ট রুল এগুলো নট টু বি কনসিডার্ড স্যাটিসফ্যাক্টরি, ছোট ছোট রুলার দিয়ে কাজটা করা যাবে না। এবং যদি ফর এনি রিজন তুমি 24টা ব্রিক পরপর সাজানোর মতো তোমার জায়গা না থাকে, এনাফ ফ্ল্যাট স্পেস না থাকে, তাহলে সেক্ষেত্রে 12টা ব্রিক করে তুমি মেজারমেন্ট করতে পারবা, সেপারেটলি পারে। একবারে 12টা আর একবারে 12টা, তারপর দুইটা যোগ করলে তুমি ওই রেঞ্জের ভিতরে যেতে পারবা। এটা অ্যালাউন্স দেওয়া আছে। যদি ফর এনি রিজন তোমার
এনাফ ফ্ল্যাট স্পেস নাই যেখানে 24টা ব্রিক পরপর বসানো যায়। Compliance if measurements are not fulfilled as required, the specimen do not comply, and the whole consignment from which the specimen are drawn shall be rejected, and no further test is in regard to crushing strength, water absorption, and efflorescence need to be carried out. ব্রিকের আরো অনেকগুলো টেস্ট আছে, যেরকম আমরা যেটা বলছিলাম যে ক্রাশিং স্ট্রেংথ টেস্ট করা, ওয়াটার অ্যাবজর্পশন এবং ইফ্লোরেসেন্স টেস্ট করা। এই টেস্টগুলোতে আমরা যাব তখনই যখন সে প্রথমে ডাইমেনশনে পাস করবে। যদি ডাইমেনশনে পাস না করে, আমাদের যে রেঞ্জ দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে যদি সে পাস না করে, তাহলে আমরা তাকে এখান থেকেই বিদায় করে দিব, আর ফার্দার কোনো টেস্ট করার প্রয়োজনীয়তা নাই। যদি ডাইমেনশন টেস্টে সে পাস করে, তাহলে এই পরের টেস্টগুলো ক্রাশিং স্ট্রেংথ, ওয়াটার অ্যাবজর্পশন এবং ফ্লোরেসেন্স এগুলো আমরা টেস্ট করব। এই জন্যই এই টেস্টটা আগে দেখানো হলো, যে এই টেস্টটা পাস করলেই সে পরের টেস্টে দিতে পারে, আদারওয়াইজ এই টেস্টে ফেল করলে এখান থেকে বাড়ি চলে যাবে ব্যাক। ব্রিক শ্যাল হ্যাভ রেক্ট্যাঙ্গুলার, তাহলে এরপর হচ্ছে আমাদের ডাইমেনশনটা চেক হয়ে গেছে, ওয়ার্কম্যানশিপ অ্যান্ড ফিনিশ। ব্রিকের যেটাকে আমরা বলছি অ্যাপিয়ারেন্স, ওয়ার্কম্যানশিপ অ্যান্ড ফিনিশ। The brick shall have rectangular plane faces with parallel sides, sharp, straight, angled edges. এটা তোমরা আগে থিওরিতেও পড়েছো যে ব্রিকটার ফেস গুলা শার্প হতে হবে, ফেস গুলা প্লেন হতে হবে এবং তার রাইট অ্যাঙ্গেলড এজ হতে হবে। থ্রোলি বার, ওভার অর আন্ডার বার। ব্রিকটা হতে হবে থ্রোলি বার। আমরা অনেক সময় বেশি ওভার বার্ন হয়ে গেলে তখন এটাকে একদম ভিতরে অনেক বেড়ে যায়। আবার কম বার্ন হলে, তার বেশি বার্নিং হলে তখন তার স্ট্রেংথ বাড়বে কিন্তু ভিতরে পোরাসনেসটা অনেক বেড়ে যাবে। আবার কম বার্নিং হলে দেখা যাবে তার স্ট্রেংথ কম হবে বাট পোরাসনেসটা কম থাকবে। আমরা কোনোটাই চাই না, আমরা চাই যে দেখতে চাই যে ব্রিকটা থ্রোলি বার্ন। দ্য ব্রিক শ্যাল বি সাউন্ড অফ কম্প্যাক্ট স্ট্রাকচার, uniform in shape and color, free from crack, chips, gaps, twists, noodles of line and other ingredients which may eventually affect the serviceability or strength or may cause strain. তাহলে এই জিনিসগুলো আমরা ভিজুয়ালি চেক করে দেখবো যে তার আসলে দেখতে কেমন। এই পয়েন্টগুলো যে র্যাপ, সেও দোমরায় মোচড়ায় গেছে কিনা, যখন পড়ার সময় দোমরায় মোচড়ায় গেছে কিনা, তার শেপটা ঠিক আছে কিনা, কালারটা ঠিক আছে কিনা। কালারটা দেখলে বোঝা যায়, যত রেডের দিকে যাবে তত তার কালারটা, তার বার্নিংটা ভালো হয়েছে এটা আমরা বলে নেব। রাইট অ্যাঙ্গেল edges and plain faces can be observed with a still tri-square. আমরা যদি স্টিল tri-square নিই তাহলে রাইট অ্যাঙ্গেল হচ্ছে কিনা। এখন যদি তার টপ সারফেসের সাথে তার যে সাইডের সারফেস এগুলো এর সাথে যদি রাইট অ্যাঙ্গেল না হয়, 90 ডিগ্রি যদি না হয়, তাহলে ওখানে মশলাপাতি বেশি লাগবে। যে ওয়ার্কম্যান, যে মেশন কাজ করবে তার কাজ করতে অনেক ডিফিকাল্ট হবে, সময় বেশি লাগবে। তাহলে অনেকগুলো সমস্যা, এগুলো আমরা আগে থেকে চেক করে দেবো ওভারঅল এই ব্রিকের কোয়ালিটি কেমন। তাহলে এটা tri-square দিয়ে আমরা চেক করতে পারি চাইলে। এটা গেল প্রথম এক্সপেরিমেন্ট, যে তার ডাইমেনশন এবং অ্যাপিয়ারেন্স। তারপর হচ্ছে ব্রিকের ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্ট তোমরা অলরেডি জানো যে টি টেস্ট, সাউন্ড টেস্ট, নেইল টেস্ট। টি টেস্টে কি হবে, একটা ব্রিক, দুইটা ব্রিক নিব আমরা, দুইটা ব্রিক নিয়ে শক্ত মাটির উপরে আমাদের চোখের লেভেল থেকে এই ব্রিকটা দুইটা ব্রিক দিয়ে আমরা টি বানাবো। টি বানিয়ে শক্ত মাটির সারফেসের উপর ফেলে দিব, উপর থেকে ফ্রি ফল করে করতে দিব। তাহলে নিচেরটা থাকবে তার লম্বা ভার্টিক্যাল, আর উপরেরটা তার উপরে হরিজন্টাল অবস্থায় আছে। স্বাভাবিকভাবে মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার কথা। যদি ভেঙে যায় তাহলে টি টেস্ট পাস করে নাই, আর যদি ভেঙে না যায় তাহলে টি টেস্টে পাস করে গেল। সাউন্ড টেস্ট, যদি আমরা হ্যামার দিয়ে আঘাত করি তাহলে এটা মেটালিক সাউন্ড দিবে, সেক্ষেত্রে ব্রিকটা ভালো। আর নেইল টেস্ট, তুমি যদি হাতের নখ দিয়ে এটার উপর আঁচড় করার চেষ্টা করো তাহলে ভালো ব্রিকে আঁচড় পড়বে না, যদি আঁচড় পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্রিকটা ভালো না। এটা একদম সিম্পল ফিল্ড টেস্ট, এটা দিয়ে আমরা অনেক সময়
ফিল্ডে আমার কোনো যন্ত্রপাতি নাই তখন আমরা চেক করার চেষ্টা করি। এরপর যেটা বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি যে ক্র্যাশিং স্ট্রেন্থ। তাহলে ক্র্যাশিং স্ট্রেন্থের জন্য কয়টা স্পেসিমেন লাগবে? 12 ব্রিক লাগবে, 12টা ব্রিক। Samples shall be hard and 1/2 from each whole brick used determining the crashing strength. তাহলে এখানে স্যাম্পল সাইজ কয়টা? 12টা স্যাম্পল নিব আমরা, 12 স্যাম্পল। ক্র্যাশিং স্ট্রেন্থ মানে এই ব্রিকটা কি পরিমাণ শক্তিমাত্রা, সে কি পরিমাণ লোড ক্যারি করতে পারবে সেটা আমরা চেক করে দেখছি। তাহলে আগে যেভাবে আমরা বলছি স্যাম্পলিং করার প্রসিডিওর, সেখান থেকে আমরা যে ব্রিক গুলা নিয়ে আসা হয়েছে সেই ব্রিক থেকে আমরা 12টা ব্রিকের স্যাম্পল নিলাম এবং তাদের মাঝখান থেকে লেন্থের দিকে বরাবর একটু এই ব্রিকটার আমরা লেন্থের দিকে বরাবর মাঝখান থেকে আমরা ইলেকট্রিক ফলাপ দিয়ে কেটে ফেলবো। কেটে ফেলে এর অর্ধেক পোর্শন ব্যবহার করব কম্প্রেসিভ স্ট্রেন্থের জন্য, ক্র্যাশিং স্ট্রেন্থ, আর বাকি অর্ধেক পোর্শন আমরা ব্যবহার করব ওয়াটার অ্যাবজর্পশনের জন্য। ওকে, তাহলে 12টা ব্রিক নিব, প্রত্যেকটাকে মাঝখান থেকে এখান থেকে কেটে ফেলবো ব্রিক গুলোকে। একটা পোর্শন ব্যবহার করবো কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করার জন্য, আরেকটা পোর্শন ব্যবহার করবো ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করার জন্য। The overall dimension of each bedding face shall be measured to the nearest 1.3 millimeter by 1/12 inch, and the smallest area between the faces shall be used for calculating crashing strength of the brick. আমরা যখন স্ট্রেন্থের কথা বলছি, আমরা এই 50% ব্রিক কেটে নিলাম। কেটে নিয়ে এই ব্রিকের উপরে আমরা লোড দিব, কম্প্রেশন লোড দিব, উপর থেকে লোড চাপাই দিব, নিচে থেকে ফিক্সড করা থাকবে। কম্প্রেশন টেস্টিং মেশিনের নিচে একটা বেস থাকবে। এই ধরনের একটা মেশিন, যে মেশিনের নিচে একটা বেস থাকবে, বেজের উপরে আমরা এই হাফ ব্রিকটাকে এনে বসাই দিব, উপরের থেকে লোডটা দেওয়া হবে। তাহলে কন্টিনিউয়াস লোড দিলে সে প্রেসার এখানে দিচ্ছে, দিলে এক পর্যায়ে এসে ভেঙে যাবে। ভেঙে গেলে যখন তার ফেলিওর হয়ে যাবে, ফেলিওর হয়ে গেলে তখন আর সে অতিরিক্ত লোড নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ফেলিওর না হবে ততক্ষণ পর্যন্ত সে লোড নিতেই থাকবে। উপর থেকে আমরা ভার্টিক্যালি লোডটা দিব, ফেলিওর হওয়ার আগ পর্যন্ত সে লোড নিবে। এটা আমাদের মেশিনের ডায়াল রিডিং থেকে আমরা দেখবো যে কতটুকু পরিমাণ লোড সে নিল। এখন স্ট্রেংথ আমরা কি জানি, যে স্ট্রেংথ মানে হচ্ছে এরিয়া। ঠিক আছে স্যার, ব্রিক কে স্যার হাফ করবো কিভাবে? এটা আমরা ইলেকট্রিক করার দিকে রেখে ফেলবো। ইলেকট্রিক শক আমাদের এখানে আছে ল্যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ইলেকট্রিক করার দিয়ে আমরা মাঝখান থেকে কেটে ফেলবো। তারপরে এই ব্রিকটাকে নিয়ে আরেকটু প্রসিডিওর আছে, সেটা আমি পরে বলছি। এই হাফ ব্রিকটাকেই আমরা কম্প্রেশন মেশিনের ভিতরে বসাবো। এখান থেকে উপর থেকে লোড দিব, মেশিনের ডায়াল একটা রিডিং দিবে আমাকে, সেটা হচ্ছে লোড ইন কিলোনিউটন। সেই লোডকে যদি আমি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে আমি স্ট্রেংথ পাবো। লোড পার ইউনিট এরিয়া, এটা হচ্ছে স্ট্রেংথ। কখন? যে সেই লোডটা আলটিমেট ফেলিওর লোড যদি আমি জানতে পারি। তাহলে যখন আমি এরিয়াটা ক্যালকুলেট করবো তখন এই কাটার সময় হয়তো একটু এভ্রোথেভ্রো হতে পারে। সেক্ষেত্রে আমাদের এরিয়াটা ক্যালকুলেট করার জন্য কি লাগবে? সারফেস এরিয়া। এদিকে ডাইমেনশন লাগবে, এদিকে ডাইমেনশন লাগবে। দুইটা গুণ করলে আমরা, যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার একটা বডি, তাহলে এটার এরিয়াটা পাবো। লেন্থ এবং উইডথ যদি আমরা জানি, আমাদের এই ডাইমেনশনটা লাগবে
মেজার করতে হবে, এই ডাইমেনশনটা মেজার করতে হবে। তাহলে এই দুটাকে গুণ করলে আমি এরিয়া পেয়ে যাব। এখন এরিয়া ক্যালকুলেট করার সময় দেখো এই ডাইমেনশনটা সব জায়গায় একই হবে না, যেহেতু এটা আমি কাটছি ইলেকট্রিক পাওয়ার দিয়ে, হয়তো একটু বাঁকাতারা হতে পারে। এই জন্য বলা হচ্ছে যে তুমি এভারেজ করবা, যে একবার টপে নিবা একবার বটমে নিবা। টপে নিব একবার, আর ওই পাশে নিব, আবার টপে এই উইডথটা নিব, বটমে উইডথটা নিব। এই দুইটা এভারেজ করে তার এরিয়াটা ক্যালকুলেট করব। এরিয়া যদি জানা থাকে, মেশিন থেকে লোডটা জানি, তাহলে লোড পার ইউনিট এরিয়া এখানে আমরা কম্প্রেসিভ স্ট্রেস তারপরে কি বলতে লট সাইজের ভিত্তি করে সাধারণভাবে আমরা সাধারণভাবে আমরা 12টা ব্রিকের কথা বলছি, কিন্তু লট সাইজের উপর ভিত্তি করে এটা চেঞ্জ হতে পারে। যেমন ধরো যে 2000 থেকে যদি আমার কোনো কিছু না জানা থাকে, আর জানা থাকলে লট সাইজ যদি জানা থাকে, তাহলে 2000 থেকে 10,000 যদি ব্রিকের লট হয়, তাহলে 5টা স্যাম্পল, 10,000 থেকে 35,000 হলে 10টা স্যাম্পল দিয়ে কাজ করতে হবে। 35 থেকে 50,000 ব্রিক যদি এক লটে আসে, সেখান থেকে 15টা স্যাম্পল দিয়ে টেস্ট করতে হবে। ওকে, তাহলে কি কি লাগবে আমাদের এখানে টেস্ট করার জন্য? আমি দেখাই দিচ্ছি। আমাদের অ্যাপারেটাস লাগবে, ব্যালেন্স, একটা ওজন মাপার যন্ত্র লাগবে, ব্যালেন্স, মিক্সিং প্লেট মর্টার মিক্সিং এর জন্য, তারপরে আমাদের লাগবে ক্লাস শেষ করে মিক্সিং প্লেট, ট্রাভেল, আমাদের একটা কর্নি লাগবে, তারপর কম্প্রেশন টেস্টিং মেশিন লাগবে, যেটা বললাম যে আমি লোড নিব, একটা স্কেল লাগবে ডাইমেনশন মেজারমেন্ট করার জন্য। এই জিনিসগুলো আমাদের লাগবে। তাহলে ম্যাটেরিয়াল, কি কি ম্যাটেরিয়ালস লাগবে? ব্রিক তো অবশ্যই লাগবে, যে ব্রিকটাকে টেস্ট করব, স্যান্ড, সিমেন্ট, ওয়াটার। এগুলো কেন লাগবে? এগুলো হচ্ছে আমাদের এই ব্রিকটার, দেখো ব্রিকের যখন আমরা কাটছি, এর উপরে কিন্তু এরকম একটা ফগ মার্ক ছিল, যেটা একটু ডাউনের দিকে। তাহলে যখন আমরা যদি আমরা দুই ভাগ করে ফেলি ব্রিকটাকে, দুই ভাগ করে এই পাশের পোর্শন নিয়ে যদি আমরা তার উপর লোড দেওয়া শুরু করি, সেই লোডটা দিলে কিন্তু লোডটা ইউনিফর্ম পড়বে না। এই জন্য আমরা কি করব, লোডটা যাতে ইউনিফর্ম পড়ে সেই জন্য ব্রিকের টপ সারফেস এবং বটম সারফেসে আমরা প্লাস্টারিং করে নিব। প্লাস্টারিং করার জন্য আমাদের কি লাগবে? স্যান্ড, সিমেন্ট, ওয়াটার দিয়ে আমাদের একটা 3টা জিনিস মিক্স করে একটা মর্টার বানাতে হবে। সেই মর্টার দিয়ে আমরা এর উপরে সারফেস প্লাস্টার করে দিব, নিচের সারফেস প্লাস্টার করে দিব। তারপরে এই স্মুথ সারফেস ওয়ালা যে ব্রিকটা, সেটা নিয়ে যায় মেশিনের ভিতরে বসা দিলে, তখন এখান থেকে যে লোডটা দিব, সেই লোডটা কম বেশি, এখানে কম এখানে বেশি এরকম পড়বে না, সব জায়গায় ইউনিফর্মলি লোড পড়বে। তখন ব্রিকটা ইউনিফর্মলি লোড করে ওভারঅল সে কি পরিমাণ লোড নিয়ে ভেঙে যায় সেটা আমরা জানতে পারবো। সেই জন্য আমাদের কিছু মর্টার তৈরি করতে হবে এই ব্রিকটাকে প্রপার টেস্টিং অ্যারেঞ্জমেন্টে আনার জন্য। This shall be immersed in water. প্রথমে আমরা কি করছি, যে ব্রিকটা গুলাকে ওয়াটারে ডুবাই রাখবো 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ফর 24 আওয়ার্স, 24 ঘন্টা পর্যন্ত। যখন এটা পানিতে স্যাচুরেটেড হয়ে যাবে ব্রিকটা, তখন they shall then be removed and allowed to dry at room temperature for about 5 minutes. 5 মিনিট আমরা রুম টেম্পারেচারে ড্রাই হতে দিব, এটাকে সারফেসটা ড্রাই হতে দিব, খুব বেশি না, পানি থেকে তুলে এনে। তারপর their frogs shall be filled with cement and mortar of 1:1, মানে সিমেন্ট এবং স্যান্ডের পরিমাণ হবে 1:1.5।
1:1.5। এই অনুপাতে সিমেন্ট এবং স্যান্ড মিক্স করে আমরা মর্টার তৈরি করব। সেই মর্টার দিয়ে কি বলা হচ্ছে, যে সেই ফগ মার্ক, যেটা আমি যেটা বলছিলাম যে এখানে যে গর্তটা ছিল, সেই ফগ মার্কটাকে আমরা ঢেকে দিব 1:1.5 অনুপাতের। অনুপাতের মর্টার দিয়ে। ওকে, sand being clean and well graded passing sheet number 8 and detail sheet number 16। তাহলে এই স্যান্ডটার ক্রাইটেরিয়া কি, সেটা একটা ক্লিয়ার স্যান্ড হতে হবে এবং সেটা 8 নাম্বার শিট দিয়ে পাস করে দেবে এবং 16 নাম্বার শিটে রিটেইন করবে। এই সাইজের স্যান্ডটাই আমরা নিব এই মর্টারটা তৈরি করার জন্য। 1 অনুপাত সিমেন্ট দিব, 1.5 অনুপাত স্যান্ড দিব। এখানে ওয়াটার ইউজ করতে হবে না? The mortar should be tiled off flush with the surface of the bricks. Okay, water তুমি water cement ratio 0.5 ইউজ করতে পারো। ওয়াটার সিমেন্ট যতটুকু দিবা তার অর্ধেক পরিমাণ ওয়াটার। ওকে ওকে স্যার। আচ্ছা, the mortar should be tiled off flush with surface of the brick। এই যে ব্রিকের সারফেসে আমরা মর্টারটাকে লাগাই দিয়ে এটাকে একদম স্মুথ সারফেস তৈরি করবো টপ এবং বটম। Brick shall then be stored under the damp sack for 24 hours। একটা চটের বস্তা ভিজিয়ে তারপরে ওটাকে যদি আমরা ওর ভিতর থেকে পানিটা নিংড়ে ফেলে দিই তাহলে ওটা তখনও ড্যাম্প অবস্থায় থাকবে। সেই রকম একটা পাটের বস্তা দিয়ে আমরা এই ব্রিকটাকে ঢেকে রাখবো যাতে ওর ভিতর থেকে পানিটা চলে না যায় 24 ঘন্টা পর্যন্ত। এবং 24 ঘন্টা পরে দেন ইমার্সড ইন ওয়াটার ফর 6 days। 6 দিন পর্যন্ত পানির নিচে আবার ডুবিয়ে রাখবো বিফোর দ্য কম্প্রেশন টেস্টিং। যখন 6 দিন মানে এরকম 7 দিন হয়ে যাবে তখন তারপর the specimen will be taken out, wiped dry with damp cloth and placed with flat surface horizontally at the mortar face facing upward between 2 number 3 plywood sheet is approximately of 3 mm thickness and carefully centered between the plates of the compression testing machine। দেখো এখানে কি বলছি, যে কম্প্রেশন টেস্টিং মেশিনে আমাদের যখন 7 দিন হয়ে গেল তখন ব্রিকটাকে উঠালাম পানির নিচে থেকে, কিউরিং শেষ হয়ে গেল। উঠানোর পরে সেটাকে আমরা সারফেসটা শুকানোর জন্য আমরা অ্যালাউ করব। হয়তো তুমি চাইলে টাওয়াল দিয়েও মুছে ফেলতে পারো সারফেসটা। মুছে ফেলার পরে এখন টেস্টিং এর সময় চলে আসছে। আমরা কম্প্রেশন টেস্টিং এর মেশিনে ওখানে নিয়ে যাব, নিয়ে যে ব্রিকটাকে প্লেস করব, কিন্তু এখনো আমরা জানি না যে তার সারফেসটা আসলে স্মুথ হয়েছে কিনা। এই জন্য ফর মোর সেফটি আমাদের টেস্টটা যাতে আরো অ্যাকুরেট হয়, ফর দ্য অ্যাকুরেসি অফ দ্য টেস্ট আমরা কি করবো, 2 নাম্বার 3 প্লাইউড শিট, 3 প্লাইউডের শিট 2টা, হ্যাঁ, এটা আমরা টপ এবং বটমে প্রোভাইড করব যাতে লোডটা পড়ার সময় যদি কম বেশি এখানে সামান্য একটু স্মুথনেস কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ওইটার জন্য প্লাইউডটা অ্যাডজাস্ট করতে পারে। ঠিক আছে, তারপরে আমাদের কম্প্রেশন মেশিন compressing plates of the testing machine shall have a ball setting on the former portion of the spare। এটা সব মেশিনেই থাকে, আমাদের মেশিনগুলোতে আছে। এখানে একটা বল থাকে যাতে তার হেডটা কম বেশি টিল্টিং করতে পারে। যদি এখানে সামান্য একটু অ্যাঙ্গেল সারফেস থাকে এই হেডটা এই দিক থেকে মানে বাঁকা করে লোডটা দিতে পারে। ওকে, the center of the coinciding with the center of the face of the plate। তাহলে আমরা এটা মাঝখানের দিকে বসানোর চেষ্টা করব এই ব্রিকটাকে কম্প্রেশন মেশিনের, কোনো সাইডে না। হ্যাঁ, the load shall be applied axially at the uniform rate of 2000 psi per minute until failure। এই লোডটা খেয়াল রাখতে হবে। আমাদের যে কম্প্রেশন মেশিন সেটার লোডিং রেটটা আমরা চাইলে রেগুলেট করতে পারি। এক একটা টেস্টের জন্য এক এক রকম লোডিং রেট। যখন আমি ছোট সাইজের একটা কিউব টেস্ট করব সিমেন্টের, তখন যে রেটে আমি লোডটা অ্যাপ্লাই করব, একটা বড় ব্রিকের জন্য বা এর থেকে বড় সিলিন্ডার কংক্রিটের সিলিন্ডার যখন আমরা টেস্ট করব তখন একই রেটে লোডটা অ্যাপ্লাই করলে হবে না। ফাস্টার লোড এবং
স্লো লোডিং এর জন্য তার স্ট্রেন্থ কম বেশি হয়ে যেতে পারে। এই জন্য স্ট্যান্ডার্ড লোডিং হলো ব্রিকের ক্ষেত্রে 2000 psi পার মিনিট, 1 মিনিটে 2000 psi। যদি ব্রিকটার আমরা রাফলি ধরে ব্রিকের স্ট্রেন্থ হবে 2000 এর কাছাকাছি, তাহলে আমরা 1 মিনিট লাগবে এই ব্রিকটাকে ভাঙতে, এমন ভাবে লোডটা প্রয়োগ করব। ওকে, the motor compressive strength on cubes shall not give less than 4000 psi and not exceeding 6000 psi। মোটরটা আমরা যেটা বললাম, যেটা এখানে যে মোটরটা লাগাচ্ছি, সেই মোটরের স্ট্রেংথটা একটু চেক করে দেখতে হবে। এই মোটরটার স্ট্রেংথ 4000 psi কম হতে পারবে না এবং 6000 psi এর বেশি হতে পারবে না। তাহলে রেজাল্ট, maximum load in the pounds at failure divided by the maximum area of bedding surface of the half bridge in square inch shall be taken as the crushing strength। আমি কি এখান থেকে মেশিনের থেকে আমি যা পাচ্ছি, লোড ইন পাউন্ড, যদি আমি পাউন্ডে লোড পাই, আর এর এরিয়াটা আমি ক্যালকুলেট করতে পারি, বেডিং সারফেস লেন্থ এবং উইডথ আমি মেজারমেন্ট করে এভারেজ করে তার এরিয়াটা বের করতে পারবো। লোড পার ইউনিট এরিয়া, এটাকে আমরা বলছি ক্রাশিং স্ট্রেন্থ। লিমিটিং ভ্যালু, আমাদের দেশে আমরা যে স্ট্যান্ডার্ড BDS 208, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ইটকে 3 ভাগে ভাগ করছি, এ গ্রেডের ইট, বি গ্রেডের ইট এবং সি গ্রেডের ইট, যেটা আমাদের ফিল্ডে বলা হয় ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ইট। তাই এদের আমি যে টেস্ট করার পরে তাদের স্ট্রেন্থটা কেমন হওয়া উচিত, যে মিন স্ট্রেন্থ ফর 12 হাল্ফ ব্রিক্স PSI 4000, মিনিমাম যদি হয়, আমি 12টা ব্রিক টেস্ট করলাম, 12টা ব্রিক টেস্ট করার পরে এদের এভারেজ করবো। তুমি দেখবা যে অনেক সময় কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, 12 রকম রেজাল্ট দিবে তোমাকে স্বাভাবিকভাবে। এই 12টার এভারেজ করব আমরা। এভারেজ করে যদি আমি দেখি যে 4000 এর উপরে, 4000 PSI এর উপরে স্ট্রেন্থ আসছে, এভারেজ স্ট্রেন্থ, তাহলে তাকে আমরা ডিক্লেয়ার দিব এ গ্রেডের ব্রিক। যদি 2500 উপরে যায় তাহলে বি গ্রেডের ব্রিক, আর 1500 থেকে 2500 যদি হয় তাহলে সি গ্রেডের ব্রিক। 1500 PSI নিচে গেলে এটা কোনো গ্রেডের ব্রিক না, এটাকে সাইটে ঢোকার কোনো অনুমতি নাই। আরেকটা কথা কি বলছে, যে মিনিমাম স্ট্রেন্থ ফর ইন্ডিভিজুয়াল হাফ ব্রিক্স PSI, যদি আমি এ গ্রেডের ব্রিক ডিক্লেয়ার করতে চাই, তাহলে যে 12টা ব্রিক টেস্ট করছি সেটা 12টার এভারেজ হবে 4000 PSI থেকে বেশি, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্রিক 3000 এর নিচে যদি ফল করে তাহলে সেটা আর এ গ্রেড থাকবে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্রিককে কিন্তু 3000 এর উপর থাকতে হবে। তুমি একটা নিয়ে আসবা 8000, আরেকটা নিয়ে আসবা 2000, এটা এভারেজ হচ্ছে 6000 বা 5000, এটা কিন্তু হবে না। প্রত্যেকটা সবগুলো মিলিয়ে তার এরিথমেটিক যে এভারেজটা 4000 PSI এর উপর থাকতে হবে। আবার ইন্ডিভিজুয়াল যে 12টা ব্রিক টেস্ট করলাম তার কোনোটা 3000 এর নিচে নামতে পারবে না, তাহলেই শুধুমাত্র আমরা তাকে এ গ্রেডের ব্রিক বলতে পারবো। আবার বি গ্রেডের ক্ষেত্রে এরকম 2500 থেকে 4000 হলে বি গ্রেডের ব্রিক, এবং সেটার একটা ইন্ডিভিজুয়াল ব্রিকের স্ট্রেন্থ 2000 এর নিচে নামতে পারবে না। আবার সি গ্রেডের ব্রিক, এখানে আমরা একটা অ্যালাউন্স দিচ্ছি যে 1500, তার এভারেজ 12টাতে টেস্ট করলাম, সেই 12টার এভারেজ হচ্ছে 1500 হতে হবে মিনিমাম, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্রিকের স্ট্রেন্থ 1200 নিচে নামতে পারবে না। ওকে, এই যে এখানে বলতে যে ইফ দ্য মেইন ক্রাশিং স্ট্রেন্থ অফ 12 bricks falls below the limiting crushing strength given above, the batch from which the sample is taken shall be deemed not to comply। আমরা বলে দিব এটা কমপ্লাই করে নাই আমার সাথে। তুমি যেটা ডিক্লেয়ার দিছো কন্ট্রাক্টর, যে এ গ্রেডের ব্রিক দেওয়ার কথা ছিল, এটা এ গ্রেড হয় নাই, বি গ্রেডের ব্রিক দেওয়ার কথা ছিল, এখানে বি গ্রেড হয় নাই, এটা নিয়ে চলে যাও, কমপ্লাই করে নাই। If, however, any individual bricks gives the crushing strength less than the minimum values of individual bricks given above, the test will be repeated over twice the number of bricks। কিন্তু যদি এখানে যেটা বলছি যে 3000 এর নিচে যদি নেমে যায় যে কোনো একটা স্ট্রেন্থ, তাহলে সরাসরি রিজেক্ট করতে নিষেধ করেছে, বলছে যে একটা কমে গেছে, তুমি আরেকবার টেস্ট করবা, তখন 12টা না দিয়ে 24টা
রিপিট দেওয়া হবে, 12টা ব্রিক না করে 24টা ব্রিক দিয়ে এই টেস্টটাকে আরেকবার রিপিট করতে হবে। রিপিটেড ওভার টুয়াইস দ্য নাম্বার অফ ব্রিক্স, ডাবল ব্রিক নিয়ে আবার করতে হবে। That have failed prove that the number of individual bricks not comprise any exceed 3. এই ক্ষেত্রে যদি আমাদের if the rest of the compressive strength, retest of the compressive strength of any brick shall fail below the minimum value of the sample as whole shall be deemed not to comply. আরেকবার টেস্ট করলাম ডাবল ব্রিক দিয়ে এবং ডাবল নাম্বার অফ ব্রিক দিয়ে টেস্ট করে যদি দেখি যে আবারও এই একই কাজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বাতিল। এই সিস্টেম ধরে নিয়ে চলে যাও, এটা কমপ্লাই করে নাই, deemed not to comply। এটা গেল আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থ, যেটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কম্প্রেসিভ স্ট্রেন্থে তোমরা করতে পারো, বুঝতে কোনো অসুবিধা হবে না। স্যার লোডিং রেটটা কেন দরকার? কোনটা? এই লোডিং রেটটা ওই যে 2000 psi পার মিনিট যেটা। ও, লোডিং রেটটা কি জন্য দরকার? এখন আমি যদি এইখানে যখন লোডটা দিব 2000 psi পার মিনিট লোড না দিলে, যদি আমি 4000 psi পার মিনিট দেই, ফাস্টার লোডিং দিলে লোডটা সে বেশি নিবে। একই স্যাম্পল, এটা রিসার্চে প্রুভ যে একই স্যাম্পল তাকে যদি আমি খুব কুইকলি লোড দিই, ওটা পার মিনিটে যেহেতু আমরা বলতেছি, ওটা 2000 psi পার মিনিট না দিয়ে যদি 4000 psi পার মিনিট রেটে আমি লোডটা দিতাম, তাহলে সেক্ষেত্রে সে বেশি পরিমাণ লোড দিত ফেলিওরের আগ পর্যন্ত। আর যদি 2000 নিচে আবার দেই, তাহলে সেক্ষেত্রে 2000 নিচে যদি আমরা দেই, তাহলে সেক্ষেত্রে আবার কি হবে, সে অনেক কম লোড নিবে। মানে 1000 psi পার মিনিট যদি আমি দেই, তাহলে সে কম লোড নিবে। এখন যদি ইঞ্জিনিয়ারের দুষ্টামি থাকে, তাহলে সে স্লো লোডিং দিবে, স্লো লোডিং দিবে। স্লো লোডিং দিলে স্বাভাবিকভাবে তার স্ট্রেন্থ কম আসবে। আর কন্ট্রাক্টর যদি চায়, তাহলে সে কি করবে, ফাস্টার লোডিং দিবে। ফাস্টার লোডিং দিলে সে স্ট্রেন্থ বেশি কমে। এখন তো এই মারামারি থামানো যাবে না, সেই জন্য একটা স্ট্যান্ডার্ড লোডিং রেট ঠিক করে দেওয়া হয়েছে যে এই রেটে লোডিং দিবা, যা আসে ওটাই মেনে নিতে হবে। বোঝা গেছে কিনা আমার কথা? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? এটা ক্রাশিং ভ্যালুটা তো হ্যাঁ বলো। ক্রাশিং ভ্যালুটা তো আমাদের লাগতেছে যখন আমরা যদি ব্রিককে অ্যাগ্রেগেট হিসেবে ভেঙে অ্যাগ্রেগেট হিসেবে ইউজ করি তখন না, এমন যদি আমরা ওয়াল হিসেবে ইউজ করি তখন তো এটা তেমন খুব বেশি সিগনিফিকেন্ট না। কেন সিগনিফিকেন্ট না? নিচের যে ব্রিকটা থাকবে তার উপরে দিয়ে 10 ফিটের ব্রিক থাকবে না? আমি যখন ওয়াল গাঁথবো 10 ফিটের ওয়াল, তখন একদম যে ব্রিকটা বসাবো সেই ব্রিকটাকে কি 10 ফিটে ওয়ালের লোড নিতে হবে না? আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে তোমার সিগনিফিকেন্স কেন মনে হচ্ছে না? এটা আমরা খাওয়ার জন্য এইটা করতেছি না, আমরা ওই ইটের গাঁথনির জন্যই এই চেষ্টা করতেছি যে সেই গাঁথনিটা টিকে থাকবে কিনা। উপরে 10 ফিট গাঁথে দিলাম, নিচের জন সেই লোড গুলো নিতে পারবে কিনা। ঠিক আছে? জি, তাহলে তো এটা গাঁথনির হাইটের উপর নির্ভর করতেছে ব্যাপারটা। গাঁথনির হাইট, স্ট্যান্ডার্ড হাইট কত হয়? আমাদের বিল্ডিং তো 10 ফিটই হয় একটা ফ্লোর। এখন 10 ফিটের ফ্লোর যেটা হবে, সেটা সবচেয়ে নিচের যে ব্রিকটা আছে সে 10 ফিটের ওয়েট নিচ্ছে না? ঠিক কিনা? আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে আমার নেক্সট এক্সপেরিমেন্ট হলো ওয়াটার অ্যাবজর্পশন, যে এই ব্রিক কি পরিমাণ পানি শোষণ করে সেটা টেস্ট। আমরা বলেছিলাম যে ব্রিকটাকে আমরা দুই ভাগে ভাগ করব ইলেকট্রিক করার দিয়ে। এই যে লেন্থের ডাইরেকশনে, উইডথের ডাইরেকশনে আমরা কেটে ফেলবো, দুই ভাগ হয়ে যাবে। তখন এক ভাগ দিয়ে আমরা কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করছি, আর যে অর্ধেক ভাগ ছিল সেই ভাগকে আমরা টেস্ট এক্সপেরিমেন্ট shall consist of whole bricks, 6 specimen shall। আচ্ছা, এখানে তো হোল ব্রিক করতে বলছে, যদিও ওই একই স্যাম্পল দিয়েও অনেক সময় করা হয়। তাহলে স্ট্যান্ডার্ডে যেটা বলছে আমরা সেটাই করবো, যে টেস্ট এক্সপেরিমেন্ট shall consist of whole brick, 6 specimen shall be tested for water absorption। এখানে কাটাকাটি দরকার নাই, ফুল যে
ফুল হোল ব্রেকটাকে নিয়ে আমরা, এগুলো আমার এখন দরকার নাই, হোল ব্রেকটাকে নিয়ে আমরা কি করব, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করব। তাহলে টেস্টের জন্য the test specimen shall be dried in a ventilated oven at 110 প্লাস মাইনাস 110 থেকে 115 ডিগ্রি সেলসিয়াস ফর 48 আওয়ার্স। এটা আসলে আমাদের স্ট্যান্ডার্ডে কিছু ঝামেলা আছে, এটা লেখার সময়ও ঝামেলা করে। এটা 110 প্লাস মাইনাস 5 আমরা সাধারণত বলি। তো তবে যেহেতু এটাই বলা আছে, এটাও ওভেনে সেট করা সম্ভব, কোনো অসুবিধা নাই। একটা ওভেন, আমাদের ল্যাবরেটরিতে ওভেন আছে, ওভেনের কাজ কি, হিট দেওয়া। সে হিট দিয়ে স্যাম্পলের ভিতরে যে ওয়াটার আছে সেই ওয়াটারটাকে এভাপোরেট করে দেয়। আমরা বলি যে 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা একটা স্যাম্পলকে, কনস্ট্যান্ট টেম্পারেচারে একটা স্যাম্পলকে যদি আমরা 24 ঘন্টা রাখি, তাহলে তার ভিতরে আর পানি থাকে না। এখানে কি বলছে যে 24 ঘন্টা আর জায়গায় 48 ঘন্টা রাখতে বলছে। ব্রিক স্যাম্পল 6টা নিব, 6টা নিয়ে আমরা ওভেনের ভিতরে 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 48 ঘন্টা রেখে দিব, আনটিল কনস্ট্যান্ট ওয়েট। কনস্ট্যান্ট ওয়েট মানে ও যখন ওয়াটার লস করবে তখন তার ভিতর থেকে পানি চলে গেলে সে ওয়েট লস করবে। অ্যাট সাম পয়েন্ট সে আর কোনো ওয়াটার লস করবে না, তখন পানি আর নাই ধরে নিতে হবে। সেই জন্য আমরা 48 ঘন্টা পর্যন্ত রাখতে বলা হয়েছে, তবে ব্রিকটা একটু বড় স্যাম্পল, যদি পানি এর আগে নাও যায় 48 ঘন্টা, এই 2 দিন রেখে দিলে 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সব পানি চলে যাবে ওর ভিতর থেকে, তাহলে সে বোন ড্রাই হয়ে গেল, ভিতরে কোনো পানি আর নাই। সেই স্পেসিমেন shall be deemed to have reached the constant weight when after 2 hours drying in the same over the loss weight does not exceed 0.1%. এটা একটা ডেফিনেশন বলতে যে আমরা কনস্ট্যান্ট ওয়েট কখন বলবো, যে 2 ঘন্টা ড্রাই করলাম, তারপরে ওয়েট নিলাম, আবার 2 ঘন্টা ড্রাই করলাম, ওয়েট নিলাম, তার ওয়েট যদি 1.1% ভেরিয়েশন না আসে, তাহলে আমরা বলে দিব যে এটা কনস্ট্যান্ট ওয়েটে চলে গেছে, এর ভিতরে আর পানি নাই। তখন each specimen shall immediately be weighted, which shall be called the dry weight of the specimen. তখন আমরা এই ওভেনে ড্রাই করার পরে বের করে নিয়ে এসে রুম টেম্পারেচার ঠান্ডা করার পরে এই স্যাম্পল গুলোকে আমরা ওয়েট নিব, তার ওজন কতটুকু 6টা ব্রিকের আলাদা আলাদা করে মেপে নিব প্রত্যেকটা ব্রিকের। The dry specimen shall then be cooled in air at room temperature for about 2 hours, after which they shall be immersed completely in a clean soft water at 15 degrees Celsius for 24 hours. এখানেও দেখো কি সমস্যা, আমাদের দেশে 15 ডিগ্রি সেলসিয়াস মানে এসি রুম করতে হবে, আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য নয়। ইন্ডিয়ানরা এই টেম্পারেচারটাকে বাড়ায়া 23 থেকে 27 ডিগ্রিতে নিয়ে গেছে, তাও আমাদের দেশে পাওয়া মুশকিল। কখন তুমি 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পাবো একদম কড়া শীতের মধ্যে, না হলে এসি রুমে করতে হবে এই কাজ। কি দরকার আমার, যদি আমি নিজের এনভায়রনমেন্টে কাজটা করতে পারি, এটার জন্য এসি রুম দরকার কোনো প্রয়োজনীয়তা নাই, স্ট্যান্ডার্ডটাকে চেঞ্জ করা দরকার, চেঞ্জ এখনো করতে পারি নাই আমরা। এনিওয়ে, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসে রাখতে বলতে 24 ঘন্টা পানিতে ডুবায়া সফট ওয়াটার, মানে এটা এই ওয়াটারের ভিতরে আর আমরা বলতে পারি যে এটা ডিস্টিল ওয়াটার হতে পারে, একদম ক্লিন ওয়াটারের ভিতরে 24 ঘন্টা 15 ডিগ্রি সেলসিয়াসে ডুবাই রাখবে 6টা ইটকে। আফটার 24 আওয়ার্স ইচ স্পেসিমেন শ্যাল বি ওয়েটেড আন্ডার ওয়াটার। এখন 24 ঘন্টা পরে প্রথমে আমরা প্রত্যেকটা ব্রিককে পানির নিচে ওজন নিব। আমাদের এখানে এই অ্যারেঞ্জমেন্টটা আছে যে দাড়িপাল্লার এক পাশ ডাঙ্গায় যেখানে আমরা ওয়েট বসাই, আর এক পাশ হলো পানিতে, অথবা স্প্রিং ব্যালেন্স দিয়েও নেওয়া হতে পারে। পানির ভিতরে ইটটাকে ওয়েট নিতে হবে। পানির ভিতরে ওয়েট নেওয়া মানে হলে সেখানে কি পাওয়া যাবে, পানির ভিতরে ওয়েট মানে সে কিছু পরিমাণ ওজন হারাবে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সে ডাঙ্গায় ওয়েট মানে বাতাসে ওয়েট যেটা পাওয়া যাবে, পানির ভিতরে ওয়েট কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে? আন্ডার ওয়াটার কম পাওয়া যাবে। আন্ডার ওয়াটারে কতটুকু কম পাওয়া যাবে? স্যার ভিরোজি পরিমাণ কম পাওয়া যাবে।
যতটুকু পানি অপসারণ করবে ততটুকু যতটুকু পানি অপসারণ করবে, কতটুকু পানি অপসারণ করবে? স্যার আয়তনের সমান। তার আয়তনের সমান। এই তো, এক্সেলেন্ট। তাহলে আয়তনের সমান পরিমাণ পানি অপসারণ করবে। তাহলে আমরা যদি ইটটা ডাঙ্গায় একবার ওজন নিই আর পানিতে একবার ওজন নিই, এই দুইটা ডিফারেন্সটা আসলে কি? তার সমপরিমাণ আয়তনের পানির ওজন, তাই তো? জি স্যার। হারানো ওজন সমান হলো সম আয়তন পানির ওজন। ওখান থেকে তার ভলিউমটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে specimen shall be weighted under water. The specimen shall then be removed from the water. The surface wiped off with a damp cloth and the specimen weighted. Weighted off any weighted within 3 minutes after removing the specimen from water. না পানি চলে যাবে। পানি থেকে আমরা যখনই এটাকে উঠায় নিয়ে আসবো তখন 3 মিনিটের মধ্যে এটাকে মুছে টুছে এটাকে ডাঙ্গায় ওয়েট নিয়ে বাতাসে ওয়েট নিয়ে নেবো। This shall be called wet weight. এটাকে আমরা মানে ভেজা ওজন বলতেছি। একটা হলো শুকনা ওজন ড্রাই ওয়েট, আর একটা ভেজা ওজন। Calculation: the percentage of water absorption and unit weight shall be calculated as percentage water absorption equal to W2 minus W1 by W1 into 100. Density, oven dye density kg per meter cube হচ্ছে 997.5। এটা আমরা বলছি পানির স্ট্যান্ডার্ড ডেনসিটি কেজি পার মিটার কিউবে ইনটু W1 বাই W2 মাইনাস W3। এখানে W1 কি? ড্রাই ওয়েট অফ দ্য স্পেসিমেন। আমরা ওই যে 48 ঘন্টা 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওভেন ড্রাই করার পরে যে ওয়েটটা পেলাম সেটাকে আমরা বলছি W1, সেটা ড্রাই ওয়েট অফ দ্য স্পেসিমেন। W2 ওয়েট অফ দ্য স্পেসিমেন, যেটা আমরা বাতাসে ওজন নিয়েছি, এবং W3 হলো ওয়েট অফ দ্য স্পেসিমেন, পানির নিচে ওয়েট। তাহলে এই ইকুয়েশন বসায় দিলে আমরা পার্সেন্টেজ ওয়াটার অ্যাবজর্পশন, কি পরিমাণ পানি সে শোষণ করে সেটা আমরা পেয়ে যাব, এবং এই দিকটার ডেনসিটি, তার ঘনত্ব কত, এটা আমরা পেয়ে যাব। লিমিটিং ভ্যালু, এখানে দেখো যে আমি এই টেস্ট করার পরে আমি ওয়াটার অ্যাবজর্পশন পার্সেন্টেজে বের হলো। এখানে যেহেতু 100-এ, তার মানে হচ্ছে এটা পার্সেন্টেজে আমরা বের করলাম, পার্সেন্ট ওয়াটার অ্যাবজর্পশন। এখন আমি ইভালুয়েট করব, আমি একটা রেজাল্ট পেলাম, সেই রেজাল্ট পেয়ে আমি এটাকে গ্রহণ করব নাকি এটাকে বাতিল করে দিব, সেটা কার উপর ভিত্তি করে? আমাদের দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী বলছে যে সি গ্রেডের ইট যেটা, সেটার ওয়াটার অ্যাবজর্পশন 16%-এর বেশি হওয়া উচিত নয়। সি গ্রেডের ইট ওয়াটার অ্যাবজর্পশন 16%-এর বেশি হওয়া উচিত নয়। এ এবং বি গ্রেডের ইটের জন্য 12%-এর বেশি হওয়া উচিত নয়। তাহলে কন্ট্রাক্টর যেভাবে ডিক্লেয়ার দিল, আমি ইঞ্জিনিয়ার হিসেবে, কন্ট্রাক্টর বললো যে এটা সি গ্রেডের ইট সাপ্লাই দিচ্ছি, যদি ওয়াটার অ্যাবজর্পশন 16%-এর উপরে যায়, 20% হয়ে যায়, তাহলে এটা রিজেক্টেড। আবার এ এবং বি গ্রেডের জন্য একই রিকোয়ারমেন্ট বলছে যে এটা 12%-এর উপরে যাওয়া উচিত না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি এইখানে চুয়েটে যত টেস্ট পাঠায় বিভিন্ন অর্গানাইজেশন 12%-এর ভিতরে খুব রেয়ার কাছে আমরা পাই ইটের ওয়াটার অ্যাবজর্পশন 12%-এর উপরেই চলে যায়। বলতেছে ফার্স্ট ক্লাস ব্রিক, কিন্তু তারপরেও এটা 12%-এর উপরেই পাওয়া যাচ্ছে। এনিওয়ে, এটা আমাদেরকে যখন আমরা ফিল্ডে কাজ করবো তখন আমাদের দায়িত্ব এটা মেনটেন করা, যে আমাদের কাছে যখন চুয়েটে সিভিল ডিপার্টমেন্ট যখন টেস্ট করতে আসে, আমরা টেস্ট করে গাইড দিয়ে দিই, যিনি ইঞ্জিনিয়ার উনি সিদ্ধান্ত নেন যে এটা কি করবেন। আমার ফিল্ডেও তারা টেস্ট করে অনেক সময়, সেই ফিল্ডে টেস্ট করার জন্য আমাকে অনেক এই টেস্টটা জানতে হবে। In case of the average absorption value of the specimen exceeds the limiting value given above, the test will be repeated on the same number of bricks. If on retest the absorption value exceeds the prescribed limit, the batch from which the sample is taken shall be deemed not to comply to the clauses. তাহলে এখানে কি বলছে যে এখানে ইন্ডিভিজুয়াল ব্রেকের আর রিকোয়ারমেন্ট নাই, 6টা ব্রেক আমরা টেস্ট করছি, 6টার এভারেজ ভ্যালু যদি এই 12% এবং 16% এক্সিড করে যায়, তাহলে আমরা টেস্টটাকে আবার রিটেস্ট করব ওই একই নাম্বার ব্রিক দিয়ে, আবারও 6টা ব্রিক নিব, নিয়ে আবার টেস্ট করব। যদি দেখি যে আবার টেস্টে একই রকম ভাবে ফেল করলো, তাহলে বাতিল। প্রথমবারে বাতিল করা যাবে না,
প্রথম একবার টেস্ট করে বাতিল করা যাবে না। একটা স্যাম্পল ডাটা শিট আমি এটা সাধারণত দিয়ে দেই যে টেস্ট করার সময় তুমি কি ডাটাগুলা নিবা এবং সেই ডাটাগুলা এইরকম একটা শিটের মধ্যে ইনপুট দেওয়ার জন্য। প্রথম স্পেসিমেন এরিয়া, এটা কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্টের জন্য ম্যাক্সিমাম লোড, ক্রাশিং স্ট্রেন্থ, এরিয়া ক্যালকুলেট করবে, লোড ক্যালকুলেট করবে, স্ট্রেন্থ ক্যালকুলেট করবে এবং এই সবগুলো থেকে এভারেজ ক্রাশিং স্ট্রেন্থ। তারপরে আমাদের যে ওয়েট বললাম, ডেনসিটি এবং ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করার জন্য এখানে ওভেন ড্রাই ওয়েট, ওয়েট এসএসডি ওয়েট এবং পানিতে ওয়েট, সেখান থেকে আমরা অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করতে পারবো, এভারেজ অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করতে পারবো। রিপোর্ট, আমরা যে রিপোর্টটা দিব সেই রিপোর্ট শ্যাল ইনক্লুড দ্য ফলোইং ইনফরমেশন। এটাও আমার সেট করা যে রিপোর্টে আমি কি কি দেখতে চাই। তোমাকে বাকি জিনিসগুলো স্যাররা বলে দিবে যে ইন্ট্রোডাকশন বা এই কথাবার্তাগুলো কি কি থাকবে, কিন্তু মেইনলি সোর্স অফ ব্রিক, একটা টেস্ট রিপোর্টে, ব্রিকের টেস্ট রিপোর্টে থাকা উচিত যে ব্রিকটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এটা পাহাড়তলি নাকি ওই যে ফটিকছড়ি, কোন জায়গা থেকে নিয়ে আসা হলো। ফ্রগ মার্ক অফ দ্য ব্রিক, এটা দিয়ে বোঝা যায় ব্রিকটা কোন কোম্পানির। ব্রিক কোম্পানির ফ্রগ মার্ক থাকতে হবে। ডাইমেনশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লায়েন্স, ডাইমেনশন অ্যাপিয়ারেন্স আমরা টেস্ট করলাম এবং সেটা কমপ্লায়েন্স, সেটা কি কমপ্লায়েন্স করছে কি করে নাই। ফিল্ড টেস্ট রেজাল্ট, আমরা ফিল্ড টেস্ট তিনটা কথা বললাম, সাউন্ড টেস্ট, টি টেস্ট, নেল টেস্ট, এগুলোতে পাস করছে কিনা। mean crashing strength of 12 hard bricks along with that of each individual brick shall be reported. ক্রাশিং স্ট্রেন্থ এর ক্ষেত্রে ওই যে 12টা হাফ ব্রিক নিয়ে ক্রাশিং স্ট্রেন্থ টেস্ট করছি এবং তার ইন্ডিভিজুয়াল স্ট্রেন্থ প্রত্যেকটা কেমন, এভারেজ এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রিপোর্ট করতে হবে। mean absorption capacity and density of 6 bricks along with that of individual bricks shall be reported. তাহলে ওয়াটার অবজারভেশনের ক্ষেত্রেও 6টা ব্রিক নিয়ে যে টেস্ট করলাম তার মেইন এভারেজটা রিপোর্ট করতে হবে এবং প্রত্যেকটা ব্রিকের আলাদা আলাদা তার ওয়াটার অ্যাবজর্পশনটাকে আমাদের টেস্ট করতে হবে। এই পর্যন্ত আজকের লেকচার। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, আমি আরেকটু ক্লারিফাই করব। স্যার আমরা যখন প্রথমবার কোনো একটা টেস্ট করলাম, তারপরে যখন মানে ভ্যালুটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসে নাই, এরপর আবার আমরা যদি সেম কাজটা রিপিটেডলি করি, একই ভ্যালু আসবে না, তাহলে আমরা সেকেন্ড বার আবার কেন টেস্ট করব? না না, ওই একই স্যাম্পল দিয়ে আমরা করব না, ওই লটে তো আরো অনেক ইট থাকবে। আমরা বলছি 20,000 থেকে 20,000 পর্যন্ত ইট থাকবে একটা স্যাম্পলে লটে, ঠিক আছে। ওইখান থেকে আমি প্রথমবার টেস্ট করছি 12টা ব্রিক, আবার আর 12টা ব্রিক টেস্ট নিয়ে আসবো নতুন করে ওখান থেকে। আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে মানে পারছি। হতে পারে যে আসলে ইটটা ভালো, আমি যেগুলো চুজ করছি এটা তো র্যান্ডম স্যাম্পল, আমি যেগুলো চুজ করছি সেগুলো খারাপ করছি, তাহলে আমি আবারও র্যান্ডমলি চুজ করে নিয়ে আসবো আরো 12টা ব্রিক, তারপরে যদি দেখি যে না ঠিক আছে পাস করতেছে তাহলে ছেড়ে দিব। জি স্যার বুঝতে স্যার পারছি। আমরা যখন সবগুলো টেস্ট করার পর লাস্টে দিয়ে এসে যখন আমরা ওয়াটার অ্যাবজর্পশন টেস্টটা করলাম, ওখানে লিমিটিং ভ্যালু এক্সিড করে গেছে, মানে আমার টেস্টটা ফেল করছে, তখন আবার যখন রিপিট করব, মানে সেম লট থেকে আবার স্যাম্পল নিয়ে যখন রিপিটটা করব, তখন আবার প্রথম থেকে সবগুলো টেস্ট করে এসে আবার সেম কাজটা না করতে না হবে। না, শুধু শুধু ওয়াটার অ্যাবজর্পশন, শুধু ওয়াটার অ্যাবজর্পশনটা। শুধু ওয়াটার অ্যাবজর্পশন। হ্যাঁ স্যার ওয়াটার অ্যাবজর্পশনের পরে স্যার ডেনসিটির একটা ইকুয়েশন ছিল স্যার, ক্যালকুলেশনটা স্যার বুঝিনি স্যার। ডেনসিটির ইকুয়েশনের ক্যালকুলেশনটা খুব সিম্পল। জি স্যার। এটা দেখো, তোমার আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটি বলি, স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি? স্যার দুইটার ঘনত্বের অনুপাত। তাহলে ঘনত্বের অনুপাত, আমরা যদি পানির ঘনত্ব আমরা যদি গ্রাম পার সিসি বলি, তাহলে এই পার্টটুকু কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি। W1 ওভেন ড্রাই ওয়েট অফ দ্য স্পেসিমেন, মানে এটা স্পেসিমেনের ওয়েট, আর এটা হচ্ছে কি তার এটা হচ্ছে তার ভলিউম, তাহলে গ্রাম, এটা যদি গ্রামে বলি তাহলে গ্রাম পার সিসি,
এটা এটা হচ্ছে তার ডেনসিটি। আর আমরা এটাকে যদি কেজি পার মিটার কিউবে নিয়ে যাই তাহলে ওয়াটারের ডেনসিটি 1 মিটার কিউব ওয়াটার যদি নেই তাহলে সেই 1 মিটার কিউব ওয়াটারের ডেনসিটি হচ্ছে 997.5। তাহলে গ্রাম পার সেকেন্ড থেকে আমরা কেজি পার মিটার কিউব নিয়ে গেলাম, বুঝতে পারছো? জি স্যার, আমি 997 দেখছিলাম তো স্যার, আমরা তো 1000 দিয়ে করি। ও না, পানির density। এটা স্ট্যান্ডার্ড আমাদের এখনকার টেস্ট গুলাতে তোমরা সবগুলাই 997.5 ব্যবহার করবে। এটা আর কোনো কোশ্চেন থাকে বলো। স্লোয়ার দিলে ক্রাশিং ভ্যালু কম আর ফাস্টার দিলে বেশি, এটা কি এক্সপ্লেন করা যাবে একটু? কি দিলে বুঝি নাই। কোনটা হলে কম হবে, কোনটা হলে বেশি হবে? ওই যে এই আমরা ক্রাশিং ভ্যালুতে যে জোরে দিলে ভ্যালুটা বেশি পাবো, আস্তে দিলে কম পাবো, ওইটা কিভাবে ওইটা? 5 মিনিট, ঠিক আছে, পরে কথা বলবো। এগুলো কি করছো না? আচ্ছা, তো পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করি। না না, যাও যাও, তোমরা যাও, তো এইটা ইম্পর্টেন্ট ছিল। পরে আমি পরে কথা বলার যে কোনো সময় যাবে, ঠিক আছে? না না ঠিক আছে, তোমরা এগুলো কেমন করছো? আমি এটা কিন্তু বিরক্ত হয়েছি। তোমরা এটা কেমন কথা? হ্যাঁ আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা, এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা দেখি কোনো কোশ্চেন আছে কিনা। এটা ফেয়ারলি সিম্পল টেস্ট, এখানে আসলে কমপ্লেক্স কিছু নাই। আর আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব আজকে। Recording stopped. আজকে ভিডিওটা দিব, কিন্তু এর পরে কিন্তু ভিডিও নাও দিতে পারি। ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। সবসময় যে ভিডিও দেখবা পরে এই ভিডিও দেখা হয় না। 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও টেনে টেনে সবাই সবসময় দেখতে চায় না। ওইটা আর কখনোই হয় না, তোমার লট হয়ে যাবে। ক্লাসে পড়ে ফেললে একবারে শেষ। স্যার আমাদের স্যার ইন্টারনেটের সমস্যা থাকে স্যার অনেকে, এই জন্য স্যার রেকর্ডিংটা দিলে স্যার ভালো হয়। আচ্ছা, আজকে দিব, দেখি এরপরে। অনেক সময় স্যার মানে মূল টপিকসে আসতে স্যার অনেক সময় নেটে প্রবলেমের কারণে কথা বোঝা যায় না। এটা ইনফ্যাক্ট আসলে সেশনাল যে অনলাইনে করানো সম্ভব, এটা আমি এখনো বিশ্বাস করি না। যাই হোক, এখন এইটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। রেকর্ডিং স্যার রেগুলার দিলে স্যার আমরা একটু আমাদের একটু উপকার হয়। আচ্ছা, দেখি না, নেক্সট ক্লাস আমি নেই আগে, তারপরে দেখবো, ঠিক আছে? ওকে স্যার। আর তাহলে আজকে ক্লাসে আর কোনো কোশ্চেন নাই? ওকে, আমার মনে হয় খুব এটা ফেয়ারলি সিম্পল টেস্ট, তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে মেইল করবা, আমি ওইটাতে ফলো আপ করতে পারি। মেইল করলে আমি রেসপন্স করবো তোমাদেরকে, যে যদি কোনো কোশ্চেন থাকে। আর তোমাদের কি ডাটা নিয়ে ক্যালকুলেশন করবা এগুলো তোমাদেরকে স্যার বা ম্যাডাম যে রেসপেক্টিভ গ্রুপে আছে সেই রেসপেক্টিভ গ্রুপ থেকে বুঝাই দিবে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আজকের মতো এখানে কথা হবে। আমি ক্লাস এখানে ক্লোজ করে দিচ্ছি। স্যার রিপোর্ট কি লেখা শুরু করব? রিপোর্ট অবশ্যই লেখা শুরু করবে।